ছিলাম ক্লাসিফিকেশনের ডিফারেন্ট স্কিম। ক্লাসিফিকেশনের ডিফারেন্ট স্কিম পড়েছিলাম। আচ্ছা, নলেজ ক্লাসিফিকেশনের সম্ভবত ডিফারেন্ট এগুলো দেখেছিলাম, তাই না? সিস্টেম ম্যাম ফিলোসফিক্যাল ডিফারেন্ট সিস্টেম, ফিলোসফিক্যাল সিস্টেম পড়েছিলাম ম্যাম। রাইট রাইট, ভেদিক সিস্টেম, ফিলোসফিক্যাল সিস্টেম পড়েছিলাম, নট স্কিম। ভেদিক সিস্টেম এগুলো পড়েছিলাম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশনের ডিফারেন্ট স্কিমস সম্পর্কে জানবো। ফার্স্ট অফ অল আমাকে বলো যে লাইব্রেরি কত ধরনের? 4 ধরনের। ওকে, আমরা যে 4 ধরনের জানি সেটা হচ্ছে ন্যাশনাল, পাবলিক, একাডেমিক অ্যান্ড স্পেশাল। কিন্তু ক্লাসিফিকেশন যখন আমরা করতে আসি বা ক্লাসিফিকেশন যখন করা হয়েছিল তখন বেসিক্যালি লাইব্রেরির এই ভাগগুলোকে আসলে দুইটা ব্রডার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। কি কি ক্যাটাগরি? একটাকে ধরা হয়েছিল জেনারেল লাইব্রেরি, একটাকে ধরা হয়েছিল স্পেশাল লাইব্রেরি। এটার উপরে বেস করে আসলে আমাদের ক্লাসিফিকেশন, লাইব্রেরি ক্লাসিফিকেশনটা করা হয়েছিল। জেনারেল লাইব্রেরি বলতে কি বোঝানো হয়েছে? জেনারেল লাইব্রেরি বলতে বোঝানো হয়েছে যে যে লাইব্রেরি গুলোতে সকল বিষয়ের সকল ধরনের ডকুমেন্টস বা ম্যাটেরিয়ালস যে জায়গায় প্রিজার্ভ করা আছে এবং যেগুলো আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্যই উন্মুক্ত, অর্থাৎ প্রত্যেকের যে জায়গায় ইজি অ্যাক্সেসিবিলিটি আছে, প্রত্যেকের জন্য ইকুয়াল অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা আছে, সেটা হচ্ছে গিয়ে আমার জেনারেল লাইব্রেরির পর্যায়ে পড়েছে। তার মানে কি, যখন সবার জন্য উন্মুক্ত করে দেয়, আজকের কনটেক্সটে আমি যদি ধরি, সেটা হচ্ছে গিয়ে আমার পাবলিক লাইব্রেরি সেক্টর। এরপরে আরেকটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে স্পেশাল লাইব্রেরি। আমরা বর্তমানে স্পেশাল লাইব্রেরি বলতে কি বুঝি? আমরা যা বুঝি ঠিক সেইটাই, যে স্পেশাল কোনো বিষয় অর্থাৎ পার্টিকুলার কোনো বিষয়কে ফোকাস করে যখন এই লাইব্রেরিটা করা হয়, অর্থাৎ যেখানের টার্গেট ইউজার খুবই ডিফাইন্ড বা লিমিটেড, যেমন আমাদের কনটেক্সটে যদি বলি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, আইসিডিডিআরবি লাইব্রেরি, যেগুলো রিসার্চ লাইব্রেরি আছে, হ্যাঁ, বা আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরিও কিন্তু সবার জন্য উন্মুক্ত না, তাই না? অ্যাক্সেসিবিলিটির দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু ইউনিভার্সিটি লাইব্রেরিরও অ্যাক্সেস কিন্তু খুব লিমিটেড। তো ওইটাকে এইভাবে পার্ট করে, দুইটা ভাগে ভাগ করে আমার লাইব্রেরি ক্লাসিফিকেশন করা হয়েছে। তো লাইব্রেরি ক্লাসিফিকেশনে আমরা যে কয়টা স্কিম আজকে দেখব, ফার্স্ট অফ অল স্পেশাল স্কিম, সরি জেনারেল স্কিম থেকে আমরা শুরু করব। জেনারেল স্কিম, দেন স্পেশাল স্কিম। কেউ কি আনমিউট করা আছো? নাবিলা আক্তার। জেনারেল স্কিম, স্পেশাল স্কিম, ইনুমিরেটিভ স্কিম, ফ্যাসেটেড স্কিম এবং অ্যানালাইটিকো সিনথেটিক স্কিম। একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা শোনো। সেটা হচ্ছে গিয়ে যে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন কিন্তু সব থেকে পপুলার এখন পর্যন্ত। যে কোনো ধরনের লাইব্রেরির জন্য, সব ধরনের লাইব্রেরির জন্য ডেফিনেটলি এক রকমের স্কিম আসলে কার্যকর হয় না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন পর্যন্ত সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে গিয়ে আমার মেলভিল ডিউই কর্তৃক আবিষ্কৃত ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন, যেখানে আমার ভিত্তি হচ্ছে ইন্দো অ্যারাবিক নিউমেরালস, যেটার বেস হচ্ছে গিয়ে 10। এই স্কিমটা সব থেকে বেশি জনপ্রিয়। এটা উনি 1876 সালে আবিষ্কার করেছিলেন এবং এইটার পরে তোমার 1961 পর্যন্ত যত ক্লাসিফিকেশন স্কিম এসছে প্রত্যেকটারই কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আমার লাইব্রেরিতে যেন বইটা খুব সিস্টেমেটিক ওয়েতে অ্যারেঞ্জ করা থাকে। অর্থাৎ আমি যদি লাইব্রেরিতে বই সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে আমার অ্যাক্সেসিবিলিটি, যেহেতু লাইব্রেরি হচ্ছে গিয়ে আমার একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ডেফিনেটলি লাইব্রেরির সংজ্ঞা যখনই তোমরা দিবা, আমি ভাইবা বোর্ডে গত গত ব্যাচের যে ভাইবা বোর্ড আমি দেখছি, ওই জায়গায় আমি যখন লাইব্রেরির সংজ্ঞা চেয়েছি, লাইব্রেরির ডেফিনেশনে অনেকেই এই কথাটা বলছে যে লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। এখন কি লাইব্রেরি আসলেই স্টোর হাউস অফ নলেজ? এই আদিকালের সংজ্ঞা যদি তুমি দাও, সেই ক্ষেত্রে কিন্তু ভাইবা বোর্ডের লোকজন খুব বিরক্ত হয়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে লাইব্রেরির সংজ্ঞা তুমি যখনই তোমাকে বলবে যে হোয়াট ডু ইউ মিন বাই লাইব্রেরি, তুমি অ্যাটলিস্ট এতটুকু বলবা যে লাইব্রেরি ইজ আ নন প্রফিট সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হুইচ, দিয়ে তারপরে তুমি তোমার যা বক্তব্য আছে
সেই বক্তব্যটা দিতে পারো। কিন্তু এই দুইটা জিনিস কিন্তু মাস্ট। লাইব্রেরি কখনোই প্রফিটেবল অর্গানাইজেশন না, এবং লাইব্রেরির একমাত্র উদ্দেশ্য বা প্রাইম উদ্দেশ্য হচ্ছে সার্ভিস কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি সার্ভিস এনশিওর করা। ঠিক আছে? সো সিস্টেমেটিক্যালি আমি যাতে বই বা ডকুমেন্টস যা কিছু আছে সেটা যাতে অর্গানাইজ করতে পারি, সেটার উদ্দেশ্যেই কিন্তু আমার ক্লাসিফিকেশন স্কিমটা করা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একটু স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমের আগেও আমরা একটু জেনারেল ক্লাসিফিকেশন স্কিমটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, বুঝতেই পারতেছো জেনারেল ক্লাসিফিকেশন স্কিম কাদের জন্য তৈরি করা হয়েছিল? জেনারেল লাইব্রেরির জন্য। অর্থাৎ জেনারেল লাইব্রেরির স্ট্রাকচারটা হচ্ছে যে জায়গায় সব রকমের ডকুমেন্ট আছে, সব ধরনের সাবজেক্টের সব ধরনের ডকুমেন্ট আছে, সেই অর্থাৎ এমন একটা ক্লাসিফিকেশন স্কিম যে স্কিমটা আমার ইউনিভার্স অফ নলেজের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টকে ইনক্লুড করে আমার যে ক্লাসিফিকেশন স্কিমটা, সেই ক্লাসিফিকেশন স্কিমটাকে আমি বলতেছি জেনারেল ক্লাসিফিকেশন স্কিম। এবং এই ক্লাসিফিকেশন স্কিমে প্রত্যেকটা সাবজেক্টকে কতগুলো মেইন ক্লাসে ডিভাইড করা হয়েছে, এবং পরবর্তীতে এই মেইন ক্লাসের আন্ডারে আবার কিছু সাবজেক্টকে সাব ডিভিশন করা হয়েছে। ঠিক আছে? এখন দেখো, কখন তুমি একটা জেনারেল স্কিম থেকে, একটা ক্লাসিফিকেশন স্কিম থেকে আরেকটা ক্লাসিফিকেশন স্কিম তৈরি করার প্রয়োজনীয়তা কখন আসে? এটা মনে হয় আগেও আমি তোমাদেরকে বলেছি যে একটা থিওরি কখন ইনভ্যালিড হয়, যখন ওই থিওরির অ্যাপ্লিকেশনটা থাকে না, বা ওই থিওরির অনেক লিমিটেশনস তোমার চোখে পড়বে। তখনই কিন্তু আরেক ধরনের ক্লাসিফিকেশন স্কিম বা আরেক যে কোনো আবিষ্কারের ক্ষেত্রেও তুমি চিন্তা করো, আবিষ্কার কখন হয়? যখন তোমার একটা কিছুতে তোমার লিমিটেশনস চোখে পড়ে বা ইনভ্যালিড মনে হয়। সো আমার জেনারেল ক্লাসিফিকেশন স্কিমের লিমিটেশনস যেগুলো ছিল সেগুলো হচ্ছে, প্রথমত দেখো, আমরা যখন ফিলোসফি বা সাইকোলজির কথা যদি আমি বলি, সাইকোলজি একটা সাবজেক্ট, সাইকোলজির আন্ডারে ক্লিনিক্যাল সাইকোলজি আছে, এডুকেশনাল সাইকোলজি আছে। সো ইট ইজ এক্সপেক্টেড যে আমার সাইকোলজিকে আমি যখন ক্লাসিফাই করব, তখন সাইকোলজিকে আমি যদি মেইন ক্লাস ধরি, অবশ্যই আমি এক্সপেক্ট করব যে তার আন্ডারে আমার এডুকেশনাল সাইকোলজি আসবে, ক্লিনিক্যাল সাইকোলজি আসবে, এবং এই বইগুলো একইভাবে একই ক্লাসের আন্ডারে যখন আমি দিয়ে দিব, তখন কিন্তু শেলফে যখন যাবে এগুলো, তখন একই সাথে এগুলো প্লেস হবে। একই সাথে প্লেস হলে আমার যেটা সুবিধা হবে যে আমি সেম জিনিসগুলোকে একই সাথে একই জায়গায় পাচ্ছি। জেনারেল ক্লাসিফিকেশন স্কিম এই যে হোমোজেনাস যে সাবজেক্ট গুলো আছে, এই হোমোজেনাস সাবজেক্ট গুলোর ক্লাসিফিকেশন গুলো একত্রে করতে পারে নাই, অর্থাৎ এক জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করতে পারেনি। দ্যাটস ওয়াই কি হয়েছে যে সাইকোলজির আন্ডারে হয়তোবা আমার ক্লিনিক্যাল সাইকোলজি আসছে, কিন্তু এডুকেশনাল সাইকোলজিটা গিয়ে হয়তোবা এডুকেশনের আন্ডারে গিয়ে পড়েছে। এই রকম যখন তোমার ক্লাসিফিকেশনটা হবে, তখন কিন্তু এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার জেনারেল ক্লাসিফিকেশন স্কিমের একটা লিমিটেশনস ছিল। আরেকটা বিষয় কি ছিল, প্রতিনিয়ত কিন্তু আমাদের সাবজেক্টের সংখ্যা অনেক বাড়ছে। এখন ধরো এই যে ঢাকা ইউনিভার্সিটির কথা তুমি চিন্তা করো, প্রথমে যে কয়টা সাবজেক্ট ছিল, এই কয়টা সাবজেক্ট থেকে এখন গিয়ে দেখো 87-88টা ডিপার্টমেন্ট এখন হয়ে গেছে। তার মানে কি, প্রতিনিয়ত জ্ঞানের নতুন নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে। এই যে নতুন নতুন ব্রাঞ্চ গুলো ক্রিয়েট হচ্ছে, এই ব্রাঞ্চ গুলোকে আমার কিন্তু অ্যাকোমোডেট করতে হবে মেইন ক্লাসের আন্ডারে। এবং এই সাবজেক্ট গুলোকে যখন তুমি অ্যাকোমোডেট করার জন্য কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো সিস্টেম তুমি তোমার স্কিমে লঞ্চ করতে পারবা না, তখন কিন্তু তোমার স্কিম ফেইল করবে আস্তে আস্তে, এবং সেটা তার অ্যাপ্লিকেশন হারাবে। ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস হচ্ছে, যতটুকু তোমার হসপিটালিটির ব্যবস্থা আছে সেই জায়গায়, সেটাতে তুমি যখন নতুন একটা সাবজেক্টকে অ্যাকোমোডেট করতে যাচ্ছ এই জেনারেল ক্লাসিফিকেশনের আন্ডারে, তখন দেখা যাচ্ছে ক্লাস নাম্বারটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সবসময় ছোট জিনিস পছন্দ করি, অর্থাৎ তোমার ক্লাস নাম্বার, মোবাইল নাম্বার তুমি যদি চিন্তা করো, 11 ডিজিট না হয়ে তোমার যদি 26 ডিজিট হইতো বা 32 ডিজিট হইতো, সেটা কিন্তু আমাদের জন্য হ্যান্ডেল করা অনেক টাফ হতো। সো নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় ছোট নাম্বার, কারণ আমাদের অনেক বেশি মনে থাকে। ঠিক আছে? ওই জায়গাটায় দেখা যাচ্ছে যে ওদের ক্লাস নাম্বার গুলো নিউ সাবজেক্টকে যখন অ্যাকোমোডেট করা শুরু করলো, তখন দেখা গেল যে আননেসেসারিলি অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছিল। ঠিক আছে? এবং এই যে জেনারেল ক্লাসিফিকেশন স্কিম, এটা রিপ্রিন্ট করা এবং নতুন নতুন এডিশন বের করা, এটা খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল, এবং এটাতে কস্টিং অনেক বেশি হলো। এবং
লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এটাতে কষ্ট অনেক বেশি হতো, এত এত জিনিসকে, যেহেতু জিনিসগুলো আসলে খুব খাপছাড়া অবস্থায় ছিল, ওই যে বললাম যে এক একটা জিনিসের মেইন ব্রাঞ্চের আন্ডারে প্রত্যেককে আসলে সমমনা সাবজেক্ট গুলোকে আসলে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছিল না। তার মানে কি, যখন এত কিছু তোমার মিসম্যাচ হয় তখন কিন্তু তোমার নতুন একটা স্কিমের প্রয়োজন হয়। সেইখান থেকে আসলো হচ্ছে স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম। স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম কাদের জন্য তৈরি করা হলো? প্রথমত ওই যে ওদের লিমিটেশনস এর জন্যই তো আসলে এই স্কিমটা আসলো। এই স্কিম যখন আসলো তখন দুইটা পার্টে আমরা এটাকে ভাগ করলাম। একটা হচ্ছে তোমার জেনারেল স্কিমের উপর বেস করে হচ্ছে, আচ্ছা সরি, একটা হচ্ছে গিয়ে তোমার নির্দিষ্ট লাইব্রেরির জন্য, অর্থাৎ ধরো আমার মেডিকেল লাইব্রেরি, ইউনিভার্সিটি লাইব্রেরি, হেলথ লাইব্রেরি, এইভাবে পার্টিকুলার লাইব্রেরির জন্য একটা স্পেশাল স্কিম। আরেক ধরনের স্পেশাল স্কিম আসলো যেটা হচ্ছে পার্টিকুলার সাবজেক্টের জন্য, ফর এক্সাম্পল ল, ফিজিক্স, কেমিস্ট্রি, এভাবে পার্টিকুলার সাবজেক্টের জন্য। ঠিক আছে, সো স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম আমরা যখন করব, দুই ধরনের স্কিমকে মাথায় রেখে এটা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে পার্টিকুলার লাইব্রেরির জন্য, একটা হচ্ছে পার্টিকুলার সাবজেক্টের জন্য। তোমরা কি আদৌ আছো? আমি তো কথা বলেই যাচ্ছি, বুঝতেছো কিছু? জি ম্যাম। ম্যাম স্পেশাল স্কিমের হচ্ছে কিছু এক্সাম্পল। এই স্পেশাল স্কিম শেষ করি নাই তো, কেবল শুরু করছি। শুরু করে অনেকক্ষণ ভাবলাম যে তোমরা কোথাও আছো টাছো নাকি। আচ্ছা যাই হোক, স্পেশাল স্কিমের উদাহরণ হচ্ছে, আচ্ছা দুই ধরনের তো। একটা হচ্ছে গিয়ে তোমার ধরো যখন আমি বলবো যে পার্টিকুলার কোনো একটা লাইব্রেরির জন্য স্পেশাল স্কিম, সেক্ষেত্রে তুমি বলতে পারো, যেমন ধরো মেডিকেল লাইব্রেরি বা ইউনিভার্সিটি লাইব্রেরির জন্য একটা পার্টিকুলার স্কিম তুমি ধরো তৈরি করেছো। ঠিক আছে, ধরো ব্লিস ক্লাসিফিকেশন স্কিম ফর ইউনিভার্সিটি লাইব্রেরি, এরকম একটা এক্সাম্পল হতে পারে। আবার মনে করো তুমি একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য করেছো, তাহলে সাবজেক্টের বেসিসে কি হবে? যেমন মনে করো যে আইরিশ ক্যাটালগ অফ ফিজিক্স। ঠিক আছে, এইরকম হতে পারে একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য। এবার আসো, স্পেশাল স্কিম হচ্ছে গিয়ে আমরা দুই ধরনের স্কিম পাই। একটা হচ্ছে স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম বেসড অন জেনারেল স্কিম, আরেকটা হচ্ছে স্পেশাল ক্লাসিফিকেশন স্কিম, সেটা হচ্ছে নিউলি যেটা এস্টাবলিশড হয়েছে, অর্থাৎ নিউ স্পেশাল স্কিম। জেনারেল স্কিমের উপরে যে স্পেশাল স্কিমটা তৈরি করা হয়েছে সেটা বুঝতেই পারতেছো যে আমার লাইব্রেরিতে যে ডাইভার্সিফাইড সাবজেক্ট আছে এবং বেসিক যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলোর উপর বেস করে, অর্থাৎ আমার আইসিডিডিআরবি লাইব্রেরির কথা চিন্তা করো। আইসিডিডিআরবি লাইব্রেরিতে একটা পার্টিকুলার সাবজেক্ট, ওইটা কি হেলথ রিলেটেড লাইব্রেরি অবশ্যই। সো হেলথ রিলেটেড যে মাল্টি ডাইমেনশনাল ম্যাটেরিয়ালস আছে এবং হেলথের যে বেসিক বইগুলা ওই জায়গায় আছে, ওই বইগুলোকে অ্যাকোমোডেট করার ওই জায়গায় চেষ্টা করা হয়েছে। এবং এই স্কিমটা জেনারেল ক্লাসিফিকেশন স্কিমের উপরে বেস করে করা হয়েছে। এখন কথা হচ্ছে, জেনারেল স্কিমের উপরে বেস করে যেহেতু করা হয়েছে, সেহেতু বুঝতেই পারতেছো জেনারেল ক্লাসিফিকেশন স্কিম যেহেতু খুব বেশি অর্গানাইজড ছিল না, সো এই স্কিমটাও খুব বেশি অর্গানাইজড হয় নাই, অর্থাৎ খুব বেশি স্ট্রাকচার্ড করতে পারেনি। কিন্তু হ্যাঁ, প্রতিনিয়ত তোমার যে নতুন নতুন জ্ঞান আসতেছে বা নতুন নতুন বিষয় যেগুলো আসতেছে, আমরা জেনারেল ক্লাসিফিকেশন স্কিমে কিন্তু দেখেছিলাম যে নতুন নতুন যে সাবজেক্ট গুলো আসতেছে, এগুলো কিন্তু এই জায়গায় অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না, বা অ্যাকোমোডেট করতে গেলেও খাপছাড়া হয়ে যাচ্ছে বিষয়টা। কিন্তু যেহেতু এটার বেজও হচ্ছে সেম জেনারেল স্কিম, সো স্পেশাল ক্লাসিফিকেশন স্কিমেরও দেখা যাচ্ছে, যেটা জেনারেল ক্লাসিফিকেশনের উপর বেস করে আমরা করেছি, সেটাতেও নতুন নতুন সাবজেক্ট গুলোকে অ্যাকোমোডেট করার ক্ষেত্রে হায়ারার্কিটা ঠিকঠাক মতো মেনটেন করা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছিল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবলেম সেমই থাকছে। নিউ ক্লাসিফিকেশন স্কিমে এসে দেখা গেল যে বিভিন্ন বিষয়ের যে নতুন নতুন নলেজ গুলো আসছে, এই নলেজ গুলোকে অ্যাকোমোডেট করার জন্য নোটেশনের এখানে ইউজ করা হচ্ছিল। নোটেশন নিশ্চয়ই তোমরা জানো, কারণ হচ্ছে অলরেডি 105-এ কিন্তু পড়ে আসছো ক্লাসিফিকেশন, সো আমি ধরেই নিচ্ছি যে বেসিক তোমরা জানো। সো সেখান থেকে কিন্তু আমি শুরু করতেছি। সো নতুন বিভিন্ন নোটেশন, পছন্দ মতো তোমার নোটেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে তুমি নতুন একটা স্কিম তৈরি করতে পারছো এই জায়গায়, এবং নতুন নতুন ক্লাস নলেজ গুলোকে তুমি এই জায়গায় অ্যাকোমোডেট করতে পারছো। ঠিক আছে, এটা গেল হচ্ছে স্পেশাল স্কিম।
এইবার আসো, ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিম। এটার বাংলা নাম হচ্ছে গণনামূলক শ্রেণীকরণ স্কিম। এইটা কি রকমের স্কিম? এইটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের, পাস্টে যতগুলো সাবজেক্ট ছিল, প্রেজেন্টে এখন যতগুলো সাবজেক্ট এক্সিস্ট করছে, এবং ফিউচারে যত সাবজেক্ট আসবে, সম্ভাব্য সকল সাবজেক্টকে তারা তাদের ক্লাস নাম্বারের আন্ডারে নিয়ে আসতে পারছে। এটাই হচ্ছে আমার ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিম। এই ক্লাসিফিকেশন স্কিমে তার মানে আমার নলেজ ওয়ার্ল্ডের প্রত্যেকটা বিষয়কে অ্যাকোমোডেট করা গেছে, বা অ্যাকোমোডেট করার একটা অ্যাটেম্প্ট অ্যাটলিস্ট নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা নলেজের বিভিন্ন শাখাকে প্রথমত মেইন ক্লাসে এবং সেটার আন্ডারে পরবর্তীতে বিভিন্ন সাব ডিভিশনে বিভাজন করা হয়েছে। ঠিক আছে, ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিওরলি ইনিউমিরেটিভ স্কিম, আরেকটা হচ্ছে অলমোস্ট ইনিউমিরেটিভ স্কিম। পিওরলি ইনিউমিরেটিভ স্কিম কি? যেমন লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম, অর্থাৎ যে শ্রেণীকরণের শিডিউলের মধ্যে তোমার একটা মাত্র শিডিউলের মধ্যেই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের সমস্ত জ্ঞানকে তুমি যখন অ্যাকোমোডেট করতে পারবা উইদিন ওয়ান শিডিউল, সেটাকে আমি বলতেছি বিশুদ্ধ ইনিউমিরেটিভ, অর্থাৎ পিওরলি ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিম। রাইডার্স ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন স্কিম, যেটা আমরা পড়বো না কখনোই, এটাও কিন্তু ইনিউমিরেটিভ, পিওরলি ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমের একটা এক্সাম্পল। এরপরে ম্যাম, আসো হচ্ছে ম্যাম বলো। নামটা একটু আবার রাইডার্স ওই যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন স্কিম। ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমের দুইটা পার্ট আমরা পড়ছি। একটা হচ্ছে পিওরলি ইনিউমিরেটিভ স্কিম, যেটার বিশেষত্ব হচ্ছে একটা শিডিউলের মধ্যেই পুরো ইউনিভার্স অফ নলেজকে অ্যাকোমোডেট করা হয়েছে, যেটার এক্সাম্পল হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন স্কিম এবং রাইডার্স ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন স্কিম। সেকেন্ডলি হচ্ছে অলমোস্ট ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিম। এইখানে তুমি যখন ক্লাসিফাই করবা, অর্থাৎ আমার তো হোল ইউনিভার্স অফ নলেজকে ক্লাসিফাই করতে হবে, সো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের যা কিছু সাবজেক্ট আছে, এই জায়গায় বিশাল একটা শিডিউলের মাধ্যমে, অর্থাৎ এখানে সিঙ্গেল কোনো শিডিউল থাকবে না, অনেকগুলো শিডিউলের মাধ্যমে, অর্থাৎ অনেকগুলো শিডিউলের মধ্যে তুমি এই কি বলবো, এই ক্লাসিফিকেশন স্কিমে তুমি সাবজেক্ট গুলোকে অ্যাকোমোডেট করবা, এবং এই জায়গায় শিডিউল ছাড়াও কিছু কমন আইসোলেটস আছে। ঠিক আছে, কমন আইসোলেটস গুলো কি? কমন আইসোলেটস সম্পর্কে আইডিয়া আছে কারো? আমি একটু শুনতে চাই, অনেকক্ষণ ধরে আমি পড়াচ্ছি। হোয়াট ইজ কমন আইসোলেটস? কেউ একজন আমাকে একটু বলবা হোয়াট ইজ কমন আইসোলেটস? তোমরা কি আছো? শুনতে পাও? জানো কি জানো না এটাও অন্তত বলো। জানি না ম্যাম। এটা তো আগে বললেই হয়। কমন আইসোলেটস কথাটার মানে হচ্ছে, ধরো তোমার নাম যেটা, সেইটা ধরো তোমার স্কুলেও সেম নাম ছিল, কলেজেও সেম নাম ছিল, ভার্সিটিতে এসেও তোমার একই নাম। অর্থাৎ কিছু কিছু পার্টিকুলার টার্ম আছে, যেমন ধরো বাংলাদেশের নাম্বার পুরো ডিডিসির শিডিউল জুড়েই হচ্ছে -5492। এই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না। আবার ধরো পোয়েট্রির নাম্বার -3। ঠিক আছে, তার মানে কি, কমন আইসোলেটস মানে হচ্ছে শিডিউলের যে জায়গাতেই আমি যাই না কেন, পার্টিকুলার কিছু জিনিসের নাম্বার কখনোই চেঞ্জ হয় না। ও যার সাথেই বসুক, পোয়েট্রি অফ বেঙ্গলি লিটারেচার, পোয়েট্রি অফ ইংলিশ লিটারেচার, পোয়েট্রি অফ ফ্রেঞ্চ লিটারেচার, আমি যার সাথে এইটা লাগাই না কেন পোয়েট্রিটা, প্রত্যেক জায়গাতেই কিন্তু আমার পোয়েট্রির নাম্বারটা সেম থাকতেছে। তার মানে এটা হচ্ছে একটা কমন আইসোলেটস, অর্থাৎ যে জিনিসটার নাম্বার পুরো শিডিউল ব্যাপী একই থাকে, সব সময় এক থাকে, সেই জিনিসটাকে আমরা বলছি কমন আইসোলেটস। অলমোস্ট ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমে শিডিউলের পাশাপাশি কিছু কমন আইসোলেটস দেখা যায়। ঠিক আছে, আমাদের ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে
অলমোস্ট ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমের উদাহরণ। এবং এই স্কিমের মধ্যে দুইটা জিনিস থাকে, অর্থাৎ দুইটা শিডিউল দ্বারা এই স্কিমটা গঠিত। একটা হচ্ছে মেইন শিডিউল এবং আরেকটা হচ্ছে ক্যাটাগরিক্যাল টেবলস। ডিডিসির কয়টা ভলিউম আছে জানো? ডিডিসি জীবনে দেখো নাই চারটা তো চারটা। কনফিউজড। ইয়া, চারটা। ম্যাম 4টা ভলিউম আর হচ্ছে 23তম এডিশন আছে এটা। হ্যাঁ, বর্তমানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে 23rd এডিশন এবং এটার 4টা ভলিউম আছে। ভলিউম গুলো কি কি জানেন? ফার্স্ট অফ অল ম্যানুয়াল টেবল, ঠিক আছে। ভলিউম 2 হচ্ছে শিডিউল, ভলিউম 3 হচ্ছে সেটাও অ্যাগেইন শিডিউল। দুইটা শিডিউল কেন? একটা হচ্ছে 000 থেকে 599 আর একটা হচ্ছে 600 থেকে 999, ঠিক আছে। এবং লাস্টে ভলিউম 4 হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। এই জন্য আমরা বলছি অলমোস্ট ইনিউমিরেটিভ স্কিম কিন্তু দুইটা শিডিউল দ্বারা গঠিত। দেখো ডিডিসির মধ্যেও ভলিউম 2 এবং ভলিউম 3 এটা হচ্ছে দুইটা শিডিউল আছে এই জায়গায়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে অলমোস্ট ইনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিম কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার বিল্ড আপ করতে পারে না। কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার বলতে কি বুঝি বলো? এগুলো তো পড়ে আসার কথা 105 এ, বেসিক পড়াতে গেলে তো সমস্যা এখন। কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার কি? কিচ্ছু বলার নাই, আমি নেক্সটটাতে যাচ্ছি। তোমরা ম্যাম জানো কি জানো না? কোনো রেসপন্স নাই, কি বলবো আমি? ম্যাম ডিডিসির হচ্ছে দুইটা জিনিস বললেন, একটা হচ্ছে মেইন শিডিউল আর একটা কি বলেছিলেন? ক্যাটাগরিক্যাল টেবলস। ওই যে ডিডিসির হচ্ছে মেইন পার্টে হচ্ছে গিয়ে তোমার ভলিউম 1 এ ম্যানুয়াল একটা টেবলস থাকে না? দেখছো কখনো ডিডিসি? আজকে তো সেমিনার অফ ছিল, এই কারণে তো আমি দেখাইতে পারলাম না। একটা মেইন শিডিউল, দুইটা হচ্ছে গিয়ে মেইন শিডিউল আছে ডিডিসির, ভলিউম 2 এবং 3, এবং একটা হচ্ছে গিয়ে তোমার টেবিল আছে যেটা ভলিউম 1, এবং ভলিউম 4 এ আছে হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। আসো ফ্যাসেটেড স্কিম। ফ্যাসেটেড স্কিম বলতে আমরা কি বুঝি? ফ্যাসেটেড স্কিম হচ্ছে গিয়ে মৌলিক শ্রেণীকরণের একটা শিডিউল থাকবে, কিছু কমন আইসোলেটস থাকবে এবং কিছু স্পেশাল আইসোলেটস থাকবে। এই কয়েকটার কম্বিনেশনে হচ্ছে এই শিডিউলটা তৈরি করা হয়। ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমের আমি খুব যদি একদম আক্ষরিক অর্থে বলি তাহলে হচ্ছে একটা ডকুমেন্ট তুমি চিন্তা করো, লাইব্রেরিতে যে কোনো একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা যে সাবজেক্টকে ডিফাইন করে, অর্থাৎ যে সাবজেক্টকে ডেসক্রাইব করে, ওই সাবজেক্টকে ডেসক্রাইব করার জন্য কিছু স্ট্যান্ডার্ড টার্মস আমি ইউজ করতে পারি। এই টার্মস গুলোর সমন্বয়ে যে শিডিউলটা তৈরি হয় সেটাই হচ্ছে আমার ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম। তার মানে ফ্যাসেটেড ক্লাসিফিকেশন ইজ আ শিডিউল অফ স্ট্যান্ডার্ড টার্মস, যে টার্মস গুলো ইউজ করা হয় কোনো একটা ডকুমেন্টের সাবজেক্টকে ডিসক্রাইব করার জন্য, ঠিক আছে। এবং এই টার্মস গুলো প্রথমে কিছু হোমোজেনাস সাবজেক্ট ফিল্ডের বেসিসে প্রথমত গ্রুপ করা হয়, এবং প্রত্যেকটা সাবজেক্ট ফিল্ডের আন্ডারে যে টার্মগুলো যাবে সেই টার্মগুলোকে আবার কিছু সাব ডিভিশনে ডিভাইড করা হয়, অর্থাৎ ফার্দার গ্রুপ করা হয়, যেগুলোকে বলা হয় ফ্যাসেট, ঠিক আছে। এবং প্রত্যেকটা ফ্যাসেটকে আবার হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জ করা হয়। তার মানে প্রথমত হচ্ছে আমার কিছু টার্ম থাকবে, যে টার্মগুলো হচ্ছে আমার এক একটা সাবজেক্টকে ডিফাইন করবে। পরবর্তীতে হোমোজেনাস যে সাবজেক্ট ফিল্ড গুলো আছে সেই সাবজেক্ট ফিল্ড গুলোকে আমি একত্রিত করব, একসাথে গ্রুপ করব, এবং প্রত্যেকটা সাবজেক্ট ফিল্ডের আন্ডারে যে টার্মগুলো পড়বে এই টার্মগুলোকে আমার কি বলা হবে? ফ্যাসেট বলা হবে। এবং প্রত্যেকটা ফ্যাসেটকে আমি পরবর্তীতে হায়ারার্কিক্যালি অ্যারেঞ্জ করব, ঠিক আছে। ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, আচ্ছা ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমের তার আগে একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে যেহেতু কি টার্ম দিয়ে হচ্ছে এগুলো এস্টাবলিশ করা হয়, সেক্ষেত্রে
তুমি যে ক্লাসিফায়ার থাকবা, অর্থাৎ লাইব্রেরিতে তো দুইজন থাকে, একজন ক্যাটালগার একজন ক্লাসিফায়ার। সো ক্লাসিফায়ার কিন্তু অনেক বেশি স্বাধীনতা পায় তার শ্রেণী সংখ্যা গঠনের ক্ষেত্রে, ঠিক আছে? এবং ও কিন্তু কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার গঠন করতে পারে। ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার গঠন করা তার পক্ষে পসিবল হয়। এবং হসপিটালিটির যে কোয়ালিটি আছে এটাও কিন্তু ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমে আনা সম্ভব। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা কি কো এক্সটেন্সিভ ক্লাস নাম্বার যে জিজ্ঞেস করলাম তোমরা যে বলতে পারলা না, এটা কি তোমরা আদৌ জানো কি জানো না? জানি না ম্যাম। কেন জানো না? এটা 105-এ পড়ানো হয়নি? নাম ধরে তো আবার জিজ্ঞেসও করা যাবে না, না হলে তো জিজ্ঞেস করতাম যে কেউ একজন বলো। কো এক্সটেন্সিভ কথাটার মানে কি সেটা জানো? আল্লাহ রে। আচ্ছা, কো এক্সটেন্সিভ কথাটার মানে হচ্ছে দুইটা ক্লাসকে আমি কখন কো এক্সটেন্সিভ বলবো, যখন একটা ক্লাসের যে, ধরো দুইটা ক্লাস আছে, দুইটা ক্লাসেরই কিছু কিছু মেম্বার আছে। ধরো ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 এর যে মেম্বার গুলো আছে এবং ক্লাস 2 এর যে মেম্বার গুলো আছে, অর্থাৎ ক্লাস 1 এ যদি 5জন মেম্বার থাকে, ওই 5জন মেম্বারই যদি ক্লাস 2 এর মেম্বার হয়, সেক্ষেত্রে আমি ক্লাস 1 এবং ক্লাস 2 কে কো এক্সটেন্সিভ বলতে পারি। এটার বাংলা মানে হচ্ছে সমবিস্তৃত, ঠিক আছে? আসো, ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম, রিজিডলি ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম, অলমোস্ট ফ্রিলি ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফ্রিলি ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম। অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম কি? অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে একই কথা ঘুরে ফিরে কিন্তু আসতেছে। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের যত সম্ভাব্য সাবজেক্ট আছে সেই সম্ভাব্য সমস্ত সাবজেক্টকে নিয়ে বিশাল আকারের একটা শিডিউল নিয়ে আমার এই অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম গঠন করা হয়েছে, যেখানে কমন এবং স্পেশাল আইসোলেটসও স্কিমের পাশাপাশি শিডিউলে যুক্ত আছে, ঠিক আছে? যেমন ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন ইউডিসি, বিব্লিওগ্রাফিক্যাল ক্লাসিফিকেশন বিসি, এগুলোকে ফ্যাসেটেড, প্রায় ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম অর্থাৎ অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম বলা হয়। ইউডিসি, ইউডিসি কে হচ্ছে সর্বপ্রথম অলমোস্ট ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিম বলা হয়। ইউডিসির 3টা শিডিউল আছে, একটা হচ্ছে তার মূল শিডিউল যেটা মেইন শিডিউল, একটা হচ্ছে কমন আইসোলেটস এবং আরেকটা হচ্ছে স্পেশাল আইসোলেটস। ডিডিসির বেস কত জানো? 10। রাইট, 0 থেকে 9, এই হচ্ছে 10। ডিডিসির উপরে বেস করেই কিন্তু ইউডিসিটা আমার প্রতিষ্ঠিত হয়েছে। গতদিন একজন ক্লাসে মনে হয় জিজ্ঞেস করেছিল যে কোন স্কিমটা কোন স্কিম থেকে ইন্সপায়ার্ড হয়ে আসছে। তো আমি বলেছিলাম যে প্রত্যেকটাই প্রত্যেকটা থেকে কোনো না কোনো ভাবে ইন্সপায়ার্ড। সো ডিডিসির উপর বেস করে কিন্তু আমার ইউডিসি, অর্থাৎ ইউডিসিটা হচ্ছে ডিডিসির উপর বেস করে বা ডিডিসি থেকে ইন্সপায়ার্ড হয়ে এই জায়গায় এসছে। এবং ডিডিসির মতোই কিন্তু ইউডিসিও হচ্ছে আমার 10 মেইন ক্লাসে বিভক্ত। এবং স্কিমের বেশিরভাগ জায়গাতেই দেখা গেছে কম্পাউন্ড নেচার এবং অ্যানালিটিকো সিনথেটিক ক্যারেক্টারিস্টিক্স উভয়ই আছে হচ্ছে ইউডিসির মধ্যে। যখন আমরা ইউডিসি পড়বো তখন আরো বিস্তারিতভাবে জানবো। সাধারণ সহায়িকা বা এটাকে আমরা বলি হচ্ছে তোমার কমন আইসোলেটস। ইউডিসি স্কিমের কমন আইসোলেটস গুলো কি কি? ল্যাঙ্গুয়েজ, ফর্ম, প্লেস, টাইম, রেস, ন্যাশনালিটি, এগুলো হচ্ছে আমার কমন আইসোলেটস। এবং স্পেশাল আইসোলেটসও খুবই লিমিটেড পোর্শনে ইউডিসিতে অ্যাকোমোডেট করা আছে। ইউডিসির ক্ষেত্রে আমরা তখন, আচ্ছা ইউডিসি তো আমাদের সেমিনারে আছে, সো যখন ইউডিসি আমরা পড়বো তখন ইউডিসি নিয়ে এসে আমরা একটু দেখার চেষ্টা করব। নেক্সটে আসো, রিজিডলি ফ্যাসেটেড স্কিম। রিজিডলি ফ্যাসেটেড স্কিম কি জিনিস? কোলন ক্লাসিফিকেশনের নাম শুনেছো? জি ম্যাম। কি জিনিস এটা? কোথায় ইউজ করা হয়? বাংলাদেশের কোথায় ইউজ করা হয়? ওয়ান জিরো ফাইভ কে পড়িয়েছেন?
তোমাদের কি হুম। 105 এর ক্লাস অনলাইনে হয়েছিল? জি ম্যাম। ম্যাম নাসিরুদ্দিন মুন্সি স্যার আর হচ্ছে মাইদুল স্যার পড়িয়েছিলেন, মাইদুল স্যার ওটা ক্যাটালগিং অনলাইনে ছিল। আচ্ছা, অনলাইনে হয়েছে দেখেই মনে হয় পুরাটা মনে হয় তখন কভার করা হয়নি, ম্যাম তাই না? স্যার মুন্সি স্যার মাত্র 3টা ক্লাস নিয়েছিলেন, আচ্ছা এরপরে শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওকে ফাইন। রিজিডলি ফ্যাসেটেড স্কিম দেখো, রিজিডলি ফ্যাসেটেড স্কিম হচ্ছে গিয়ে কোলন ক্লাসিফিকেশনের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এডিশন, এই তিনটাকে বলা হয় হচ্ছে রিজিডলি ফ্যাসেটেড স্কিম। এই স্কিমের মধ্যে যথারীতি খুবই ব্রিফ একটা শিডিউল থাকে এবং সেই সাথে কমন এবং স্পেশাল কিছু আইসোলেটসও থাকে এই জায়গায়, ঠিক আছে? রিজিডলি বলার কারণ কি, কোনো একটা জিনিসকে আমি রিজিডলি কখন বলি বলতো? তার মানে কি, সবকিছুই প্রি ডিফাইন করা, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি নাই। ফ্লেক্সিবিলিটি নাই মানে কি, নতুন নতুন যে নলেজ গুলো আসবে সেই সাবজেক্ট গুলোকে অ্যাকোমোডেট করার সুযোগ খুব কম থাকে এই জায়গায়। তার মানে কি, বিন্যাস প্রক্রিয়াটা প্রি ডিফাইন্ড থাকে, ঠিক আছে? প্রি ডিফাইন্ড কিছু ক্লাস নাম্বার থাকে এবং সেখানেই আমার সাবজেক্ট গুলোকে অ্যাকোমোডেট করা থাকে, এই জন্য বলা হয়েছে রিজিডলি ফ্যাসেটেড স্কিম। এবং এই জায়গায় যেটা তোমরা মনে রাখবা সেটা হচ্ছে কোলন ক্লাসিফিকেশনের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এডিশনকে বলা হয় হচ্ছে রিজিডলি ফ্যাসেটেড স্কিম। এরপরে আসো অলমোস্ট ফ্রিলি ফ্যাসেটেড স্কিম। এই জিনিসটা কি, অ্যাগেন কোলন ক্লাসিফিকেশনের ফোর্থ, ফিফথ এবং সিক্সথ এডিশন, এই তিনটাকে বলা হয় হচ্ছে অলমোস্ট ফ্রিলি ফ্যাসেটেড স্কিম। এবং এটাকে অনেকে ইমপ্রুভড ভার্সনও বলে থাকেন। এই জায়গায় তোমার হচ্ছে আর কিছু বোঝানোর নাই। অলমোস্ট ফ্রিলি ফ্যাসেটেড স্কিমের একমাত্র মেইন যে জিনিসটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার কোলন ক্লাসিফিকেশনের ফোর্থ, ফিফথ এবং সিক্সথ এডিশন, ঠিক আছে? অলমোস্ট ফ্রিলি ফ্যাসেটেড বলতে আমি কি বুঝাচ্ছি, তার মানে কি পুরাটা কিন্তু ফ্রিলি ফ্যাসেটেড না, অর্থাৎ রিজিডলি ফ্যাসেটেড এর থেকে হয়তোবা একটু অ্যাডভান্সড লেভেলে। তার মানে কি, কিছু বিষয়কে হয়তোবা অ্যাকোমোডেট করার সুযোগ রয়েছে কিন্তু সব বিষয়কে অ্যাকোমোডেট করার সুযোগ এই জায়গায় নাই। লাস্ট ওয়ান ইজ ফ্রিলি ফ্যাসেটেড স্কিম। কোলন ক্লাসিফিকেশন স্কিমের সেভেন্থ যে এডিশন, সেই এডিশনকে আমি বলছি হচ্ছে ফ্রিলি ফ্যাসেটেড স্কিম। সকল ধরনের রিজিডিটি দূর করে আমার এই যে সেভেন্থ এডিশন কোলন ক্লাসিফিকেশনের, সেইখানে মোটামুটি ভাবে সমস্ত সাবজেক্টকে অ্যাকোমোডেট করার সুযোগ রাখা হয়েছে, যার কারণে এটার পপুলারিটি কিন্তু সব থেকে বেশি। এবং এটাকে আমি অন্যভাবে বলতে পারি যে একেবারে ফুললি এবং ফ্রিলি ফ্যাসেটেড স্কিম। সব ধরনের জ্ঞানকে এই জায়গায় অ্যাকোমোডেট করা পসিবল এবং এটাকে মডার্নাইজড, মোস্ট মডার্নাইজড এবং প্রগতিশীল থিওরির উপরে বেস করে করা হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে? লাস্ট ওয়ান একটাই বাকি আছে, সেটা হচ্ছে অ্যানালিটিকো সিনথেটিক স্কিম। অ্যানালিটিকো সিনথেটিক স্কিম কোলন ক্লাসিফিকেশন স্কিমের এতক্ষণ আমরা দেখলাম ফার্স্ট থেকে সেভেন্থ এডিশন পর্যন্ত প্রত্যেকটাকে আমরা বলছি কিন্তু বিভিন্নভাবে ফ্যাসেটেড স্কিম বলতেছি। সো এই যে ফ্যাসেটেড নেচারের কারণেই কিন্তু কোলন ক্লাসিফিকেশন স্কিমকে অ্যানালিটিকো সিনথেটিক ক্লাসিফিকেশন স্কিম বলা হয়। অ্যানালিটিকো সিনথেটিক ক্লাসিফিকেশন স্কিম মানে কি, মানে হচ্ছে তুমি যে টার্মগুলোকে, অর্থাৎ আমার ক্লাসিফিকেশন করার জন্য যে টার্মগুলো আমি ইউজ করি, যে কম্পাউন্ড সাবজেক্ট গুলোকে আমি আমার ক্লাসিফিকেশন স্কিমের আন্ডারে নিয়ে আসব, এই কম্পাউন্ড এবং কমপ্লেক্স সাবজেক্ট গুলোকে ফার্স্ট অফ অল আমি অ্যানালাইজ করে প্রথমত কিছু ফ্যাসেটে ভাগ করব। যেমন ধরো যদি বলি কোন একটা কম্পাউন্ড সাবজেক্টের নাম বলো না, আমার তো মাথায় আসতেছে না, দুইটা মিলা এরকম সাবজেক্ট হয়। আমাদের জেনেটিক ও বায়োটেকনোলজি। জি ম্যাম, আমাদের সাবজেক্টটা আমাদের সাবজেক্টে তো হ্যাঁ হ্যাঁ, আমাদের সাবজেক্টই তো আছে, ফাইন। ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। তার মানে কি, এটা তো একটা অনেক কম্পাউন্ড নেম। এই নামটাকে যখন আমি হচ্ছে, তার মানে এটাকে ধরে নিচ্ছি আমরা একটা কম্পাউন্ড সাবজেক্ট। এই কম্পাউন্ড সাবজেক্টটাকে ফার্স্টলি আমি কিছু ফ্যাসেটে ভাগ করব। তার মানে কি, ফ্যাসেট মানে এক একটা টার্মে অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে কি কি আসবে, ইনফরমেশন সায়েন্স,
লাইব্রেরি ম্যানেজমেন্ট। এর পরের স্টেজে কি হবে, অ্যানালিটিকো সিনথেসিস মানেই হচ্ছে আমার ক্লাসিফিকেশনের নাম্বার বিল্ডিং এবং নাম্বার অ্যানালাইসিসের ক্ষেত্রে এই স্কিমটা যেন সব থেকে বেশি ফ্লেক্সিবিলিটি থাকে স্কিমের মধ্যে, সেই জিনিসটা এই জায়গায় এনশিওর করবে। এর পরের স্টেজে আমরা কি করব, পরের স্টেজে দেখা যাবে যে এটাকে ভার্বাল দিক থেকে চিন্তা করব, অর্থাৎ ফার্স্ট অফ অল আমি এটার ফ্যাসেটে ভাগ করলাম, তারপরে আক্ষরিক অর্থে এইটা কি বোঝায়, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রত্যেকটা পার্ট কি বুঝাচ্ছে আক্ষরিক অর্থে, সেই জিনিসটা আমি অ্যানালাইসিস করব, এবং থার্ডে আমি কিছু নোটেশনের মাধ্যমে এই জিনিসটাকে হয়তো বা নাম্বার বিল্ডিং অথবা এর নিজস্ব একটা ক্লাসিফিকেশন নাম্বার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, একটা স্কিমকে আমি ততক্ষণ পর্যন্ত কোনো একটা ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমকে আমি অ্যানালাইটিক ও সিনথেটিক বলতে পারি না যতক্ষণ পর্যন্ত না এটা ফ্রিলি ফ্যাসেটেড হয়। অর্থাৎ ফ্রিলি ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসলাম সেই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে কোনো ফ্যাসেটেড ক্লাসিফিকেশন স্কিমে, ততক্ষণ পর্যন্ত এটা অ্যানালিটিক ও সিনথেটিক হবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আজকের মোটামুটি পড়াশোনা, বেশি কিছু নাই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। এবং আজকেরটা বলে রাখি, আজকের ক্লাসটা হচ্ছে সব থেকে লেস ইম্পর্টেন্ট ক্লাস, কারণ হচ্ছে এতটুকু না পড়ালে আমি কালকে থেকে অর্থাৎ নেক্সট দিন থেকে আমার অ্যাকচুয়ালি মূল ক্লাসিফিকেশনের ক্লাস শুরু হবে। এগুলো খুবই প্রাইমারি লেভেলের কথাবার্তা, যে জিনিসগুলো না পড়ালে হয়তো বা আমি তোমাদেরকে মেইন জিনিসে নিয়ে যেতে পারতেছিলাম না। এখন তোমরা যেহেতু বুঝে গেছো, আমার একটা কোশ্চেনের উত্তর দাও, ডিডিসি কোন ক্লাসিফিকেশন স্কিমের আন্ডারে পড়েছে? ম্যাম বিব্লিওগ্রাফিক্যাল। অলমোস্ট এনিউমারেটিভ ক্লাসিফিকেশন। অলমোস্ট এনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমের আন্ডারে পড়েছে হচ্ছে আমার ডিডিসি। এই জিনিসটা একটু মাথায় রাখবা, যেহেতু আমি ডিডিসি আমরা পড়বো, ডিডিসি আমাদের মেইন ফোকাস। অর্থাৎ অলমোস্ট এনিউমিরেটিভ ক্লাসিফিকেশন স্কিমের যা যা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে একটু মাথায় রাখবা। ঠিক আছে, এটাই হচ্ছে আজকের মেইন জিনিস। কালকে থেকে আমরা পুরাপুরি ক্লাসিফিকেশনে ঢুকে যাব, অর্থাৎ নেক্সট দিন আমরা অবশ্যই ডিডিসি পড়বো। এবং আগামী কোনো ক্লাসই ক্লাসিফিকেশনের কিন্তু অনলাইনে আর হচ্ছে না, সবই কিন্তু অফলাইনে হবে এরপর। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্লাসে আমি ডিডিসি নিয়ে বসবো। কালকেই তো আছে। কালকে তো তোমরা অটোমেশন পড়বা না, নাকি ক্লাসিফিকেশন পড়বা? কালকে যদিও, আচ্ছা আমার কিন্তু আর কোনো ক্লাস গ্যাপ নাই, তাই না? গত সপ্তাহের ক্লাসগুলো এই সপ্তাহে হয়ে গেছে, তাই না? কালকে তোমরা যেটা চাও আর কি, তোমরা যদি চাও যে আমরা ক্লাসিফিকেশনের, যেহেতু কালকে শিডিউল ক্লাস, তোমরা যদি ক্লাসিফিকেশন পড়তে চাও, ওকে। তাহলে ম্যাম ক্লাসিফিকেশনই পড়ি। কেন, অটোমেশন ভালো লাগে না? না, এই টপিকটা একটু কঠিন লাগতেছে, মানে ক্লাসিফিকেশন এগুলো। ক্লাসিফিকেশন কঠিন লাগতেছে? জি ম্যাম। দেখবা যে দিন শেষে ক্লাসিফিকেশন সব থেকে সহজ, অটোমেশন কঠিন লাগবে। আচ্ছা আমি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিই, ফর্ম দিয়ে দিই। ঠিক আছে, ম্যাম তাহলে একটা আমরা প্রশ্ন ছিল। ক্লাসিফিকেশন করবো। হ্যাঁ বাবা বলো। ম্যাম কোন ক্লাস বলছি তো 7 ফ্রিলি নম্বর? ফ্যাসেটেড স্কিমে কোলন জি ম্যাম, আমি সম্ভবত ক্লাসিফিকেশন। খেয়াল করিনি, সরি হ্যাঁ ম্যাম। হ্যাঁ, 7th এডিশনটা হচ্ছে গিয়ে তোমার ফ্রিলি ফ্যাসেটেড স্কিম ধরা হয় ওটাকে। ম্যাম আরেকটা প্রশ্ন হচ্ছে, স্পেশাল স্কিমের ক্ষেত্রে দুইটা পার্ট বলছিলেন, যে পার্টিকুলার লাইব্রেরি আর একটা হচ্ছে পার্টিকুলার সাবজেক্ট। হুম, এখন প্রশ্ন হচ্ছে, পার্টিকুলার সাবজেক্ট কি পার্টিকুলার লাইব্রেরির অন্তর্ভুক্ত হতে পারে কিনা? হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার ওরা ডিভিশনটা করেছেই হচ্ছে দুইটা জিনিসকে মাথায় রেখে। ঠিক আছে, যে জি ইউনিভার্সিটি ম্যাম। লাইব্রেরির ক্ষেত্রে একরকম, আবার একটা পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রে আরেক রকম। হ্যাঁ, এখন তোমার যদি মেডিকেল লাইব্রেরি হয় সেক্ষেত্রে তো মেডিকেলের অনেক সাবজেক্ট আছে, তাই না? ইউনিভার্সিটি জি লাইব্রেরির ক্ষেত্রে ইউনিভার্সিটির তো অনেক সাবজেক্ট আছে। কিন্তু এটা মাথায় রাখবা যে একই জায়গায় ডেফিনেটলি দুই ধরনের স্কিম ইউজ হবে না। যদি এরকম হয় যে মেডিকেল লাইব্রেরির আন্ডারে অনেক সাবজেক্ট আছে, সেক্ষেত্রে ওই লাইব্রেরি যে কোনো একটা ফলো করবে, আইদার হচ্ছে ও সাবজেক্ট ওয়াইজ ফলো করবে অথবা হচ্ছে ও লাইব্রেরি ওয়াইজ ফলো করবে। কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু লাইব্রেরি স্কিমটাই কিন্তু
ইমপ্লিমেন্ট হওয়ার চান্স অনেক বেশি, কারণ সাবজেক্ট ওয়াইজ যদি করতে হয় একই লাইব্রেরির মধ্যে দেখা যাবে যে ডিফারেন্ট টাইপস অফ স্কিম চলে আসবে যদি আমি সাবজেক্ট ধরে করি। ঠিক আছে? জি জি ম্যাম, থ্যাংক ইউ। আজকের তোমাদের কোন সেমিস্টার এটা? 6th। একটা মাস শেষ হয়ে গেল বছরের। তোমাদের অর্জন কি বলো তো? পরীক্ষা দিছো খালি নাকি? কথা বলো একটু শুনি, তোমাদের থেকে আমি ইন্সপায়ার্ড হই। আমার তো কোনো অর্জনই আমি দেখলাম না। এক মাসে অনেক ম্যাম টায়ার্ড আমরা তো হয়ে এক মাস গেছি। ম্যাম এক মাস পরীক্ষায় দিলাম, তাই তো ডিসেম্বর তো দেখলাম। জানো। আমার একমাত্র অর্জন হচ্ছে আমি খাতা দেখছি, আর কিছু করি নাই। তোমাদের তো এই মাসে তো পরীক্ষা হয় না, তোমাদের না নেক্সট গত মাসে তো পরীক্ষা হয়েছে। ম্যাম ম্যাম ভাইবা ল্যাব প্র্যাকটিক্যাল ল্যাব ছিল। ও আচ্ছা, ল্যাবের কি অবস্থা তোমাদের? ল্যাব করতে মজা লাগে না? ল্যাব তো মজার জিনিস। জি ম্যাম, সাইফুল আলম স্যার করে ভালো। হুম। দাও অ্যাটেন্ডেন্স দাও, 9টা থেকে আমার আরেকটা ক্লাস আছে। খুব দ্রুত শেষ করো, আমি 50-এ ক্লোজ করে দিব।